আইসিডিএস পরীক্ষায় রাজ্য সরকারে বিপুল নিয়োগ হতে চলেছে। তো আইসিডিএস পরীক্ষার মূল যে তিনটে আমাদের পদ রয়েছে, পোস্ট রয়েছে, সেই তিনটে পোস্ট ধরে ধরে আমি সেই তিনটে পোস্টের যোগ্যতা, বয়সসীমা এবং কবে ফর্ম ফিল আপ হতে পারে, কবে পরীক্ষা হতে পারে, এই সম্পর্কিত যাবতীয় ডিটেলস A to Z, এই তিনটে পোস্টে সমস্ত যাবতীয় ডিটেলস এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো দেখো, আইসিডিএস যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষায় আমাদের তিনটে পোস্ট রয়েছে। একটি হচ্ছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার পোস্ট, আরেকটি রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী বা ওয়ার্কার পোস্ট, আরেকটি রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার পোস্ট। এইবার যদি তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এই পোস্টের জন্য অ্যাপ্লাই করো, এখানে কিন্তু বলে দেয়া হয়েছে 1000 জনকে নেওয়া হবে, আর বাদ বাকি অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার এবং হেল্পারে 15,000 জনকে দেয়া হবে। এটা রিসেন্টলি কর্মসংস্থান পেপার থেকে শুরু করে রাজ্য সরকারের দপ্তর থেকেও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এই 16,000 যে ভ্যাকেন্সি রয়েছে, এই 16,000 ভ্যাকেন্সিতে খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। প্রথমে দেখো, তোমার শিক্ষাগত যোগ্যতা কি লাগবে। তুমি ক্লাস 8 পাস করেছো, তুমি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পারের জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। যারা শুধুমাত্র মেয়ে বা মহিলা তারাই কিন্তু এই তিনটে পোস্টে অ্যাপ্লাই করতে পারবে, আইসিডিএস পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। যারা মেয়ে নয় তারা কিন্তু কেউ অ্যাপ্লাই করতে পারবে না। বোঝা গেল? তো অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পারে যদি অ্যাপ্লাই করো, তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে 8ম শ্রেণী পাস। 8ম শ্রেণী পাস করেছো, তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমার বয়স হতে হবে 18 থেকে 45-এর মধ্যে, এবং মোটামুটি বেতন স্ট্রাকচার যেটা, সেটা মোটামুটি তুমি পাবে 8,000 টাকা। এইবার দেখো অঙ্গনওয়াড়ি কর্মী, এখানে দেখো তোমাকে মাধ্যমিক পাস করতে হবে। মাধ্যমিক পাস করলেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। 18 থেকে 45 এটা তোমার এজ, এবং তোমার যেটা বেতন কাঠামো হবে সেটা হচ্ছে মোটামুটি 10,000 টাকার মতো। আর এই যে দেখো অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, এখানেও কিন্তু তুমি 18 থেকে 45 এজ পর্যন্ত পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে, 45 পর্যন্ত, 18 থেকে 45 পর্যন্ত তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং যেটা বলার বিষয় সেটা হচ্ছে তোমাকে বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে, স্নাতক হতে হবে। এইবার এই যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, এটার বেতন স্ট্রাকচার কিন্তু খুব ভালো, এবং এই পরীক্ষাটা কিন্তু যথেষ্ট কঠিন পরীক্ষা। তোমাকে ভালো করে বুঝে নিয়ে তারপরে কিন্তু তোমাকে পরীক্ষাটাই বসতে হবে। ওকে, চলো নেক্সট এবার আমরা চলে আসছি। নেক্সট দেখো, এই ভিডিওটা দেখে নিলে আমি তোমাদের বলে দিতে পারি যে এই তিনটে পোস্ট সম্পর্কে এবং পরীক্ষা প্যাটার্ন সম্পর্কে, সিলেবাস সম্পর্কে যাবতীয় তথ্য এবং কি কাজ করতে হবে, এবং লাস্টে আমি বলে দেব মোটামুটি কোন দিকে আমাদের কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হতে পারে, সেটা আমরা জানিয়ে দেব। তো দেখো, অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার এবং হেল্পারের জন্য মোটামুটি পোস্ট বা ভ্যাকেন্সি রয়েছে 15,000। ঠিক আছে, আর যেটা আমাদের আছে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, সেখানে আবার আমাদের 1,000 কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এইবার দেখো, যদি তুমি অঙ্গনওয়াড়ি সহায়িকা বা হেল্পার হও, তাহলে তোমাকে কি কাজ করতে হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। শিশুদের এবং প্রসূতি যারা মায়েরা রয়েছে তাদের জন্য পুষ্টিকর খাবার রান্না করতে হবে এবং সেটাকে পরিবেশন করতে হবে, তাদের কাছে পৌঁছে দিতে হবে। কর্মীদের যারা প্রাত্যহিক কাজ রয়েছে, এই যে কর্মী যারা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদেরকে বিভিন্ন রকম হেল্প করতে হবে। তো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিচে অঙ্গনওয়াড়ি সহায়িকা। এবার সহায়িকারা কর্মীদেরকে হেল্প করবে। কর্মীদের কি কাজ আছে দেখো, শিশুদের ওজন মাপা, পুষ্টি ঠিকমতো প্রদান করা হচ্ছে নাকি, শিশুদের একটু স্বাস্থ্য পরীক্ষা করা, এবং তার সঙ্গে সঙ্গে শিশুদেরকে কিন্তু প্রাথমিক শিক্ষা দান করা। এনারা শুধু রান্নার কাজ করেন, কিন্তু এনারা প্রাথমিক শিক্ষা দান করেন। তো 3 থেকে 6 বছরের শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা দেওয়াও কিন্তু এই অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ। এবং পরামর্শ, মায়েদের স্বাস্থ্য, পুষ্টি, টিকাকরণ সম্পর্কে মানুষজনকে সচেতন করা, যাতে ঠিক সময়ে ঠিক টিকা নিয়ে নেয়, মায়েরা যাতে ঠিক মতো খাবার খায়, যাদের বাচ্চাটাকেও যেন ঠিক মতো খাবার খাওয়ায়, সেই ব্যাপারে সচেতন করাও অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজ। বোঝা গেল? এইবার আমরা চলে আসছি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার। সুপারভাইজাররা কি করবে, তারা কিন্তু 20-25টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কন্টিনিউ সুপারভাইজ করবে, মানে দেখাশোনা করবে। 20-25টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের নিয়মিত পরিদর্শন এবং তদারকি করা, যে ঠিক মতো ভাবে
বাচ্চাদেরকে মায়েদেরকে খাবার পৌঁছে দেওয়া হচ্ছে নাকি, বা পুষ্টিকর খাবার খাওয়ানো হচ্ছে নাকি, বা ওই এলাকার যারা মায়েরা রয়েছেন, যারা বাচ্চারা রয়েছে, তারা ঠিক মতো শিক্ষা পাচ্ছে নাকি, বাচ্চারা 3 থেকে 6 বছরের শিশুরা প্রাক প্রাথমিক শিক্ষা পাচ্ছে নাকি, তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কাজ ঠিকঠাক চলছে নাকি, এটাই দেখার কাজ করবে সুপারভাইজার। বোঝা গেল? তো 20 থেকে 25টা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের নিয়মিত পরিদর্শন করতে হবে, তদারকি করতে হবে। দরকারে আমাদের অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের কর্মীদেরকে কাজের প্রশিক্ষণ দিতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা যদি চলে আসি, কেন্দ্রগুলোর সমস্ত কাজের রিপোর্ট কিন্তু সিডিপিওর কাছে জমা দিতে হবে। এটা অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের আমাদের কাজের মধ্যে পড়ছে। বোঝা গেল? এইবার আমরা চলে আসছি এক্সাম প্যাটার্ন। দেখো, এক্সাম প্যাটার্নের মধ্যে আমি প্রথমে অঙ্গনওয়াড়ি সুপারভাইজারটা বলে দিচ্ছি, তারপরে একদম ডিটেলসে অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীটাও তোমাদের জানিয়ে দেব। ওকে, তো দেখো, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এই পোস্টের জন্য যদি তুমি অ্যাপ্লাই করো, সেই পোস্টের জন্য অ্যাপ্লাই করলে তোমাকে কি কি করতে হবে একবার দেখে নাও। দেখো, এটা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে এই পরীক্ষাটা কিন্তু নেওয়া হয়। শুধুমাত্র যারা স্নাতক উত্তীর্ণ মহিলা রয়েছে তারাই অ্যাপ্লাই করতে পারবে আমাদের অঙ্গনওয়াড়ি সুপারভাইজারে। দেখো, 3টে ধাপে পরীক্ষা হবে। প্রথমে হবে আমাদের প্রিলিমিনারি টেস্ট, ঠিক আছে, 100 নাম্বারের। এখানে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে, এটা শুধুমাত্র বাছাই পর্ব। এর নাম্বার চূড়ান্ত পরীক্ষায় মেধা তালিকায় কোনোভাবেই কিন্তু যুক্ত হবে না। নেক্সট ধাপ হচ্ছে 400 নম্বরের, যেটা আমাদের মেন্স পরীক্ষা। চূড়ান্ত নির্বাচনের জন্য এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ। তারপরে 3য় নম্বর ধাপ রয়েছে কি, 50 নম্বর ইন্টারভিউ হবে। 50 নম্বরের ইন্টারভিউ হবে, যেটা মৌখিক পরীক্ষা, যেখানে কিরকম তোমার কমিউনিকেশন স্কিল রয়েছে, তোমার আত্মবিশ্বাস কতটা রয়েছে, তোমার প্রশাসনিক যোগ্যতা কতটা রয়েছে, তুমি ঠিকমতো সুপারভাইজ করতে পারবে নাকি, সেই বিষয়গুলোকে দেখা হবে। তাহলে 3টে পরীক্ষার পদ্ধতি অঙ্গনওয়াড়ি সুপারভাইজারের। প্রথমে হচ্ছে আমাদের প্রিলিমস, তারপর মেন্স, তারপর আমাদের ইন্টারভিউ। নেক্সট আমরা যদি চলে আসি, প্রিলিমসে থাকবে তোমাদের 100 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষা হবে। এই 100 নাম্বারের পরীক্ষার জন্য সময় দেয়া হবে মাত্র 60 মিনিট, মানে 1 ঘন্টা। যদি তোমার কোনো ভুল উত্তর তুমি দিয়ে দাও, তাহলে কিন্তু ভুল উত্তরের জন্য নাম্বার কাটা যাবে। মাথায় রাখতে হবে, এখানে শুধু তোমাকে কোয়ালিফাই করতে হবে, এর নাম্বার তোমাদের একদম চূড়ান্ত মেধা তালিকায় যুক্ত হবে না। তোমাকে শুধু কোয়ালিফাই করতে হবে, কাট অফ ক্লিয়ার করতে হবে। সিলেবাসের মধ্যে কি থাকে দেখো, 10ম শ্রেণীতে যে পাটিগণিত করেছিলে সেই পাটিগণিতের অঙ্ক আসবে। 10ম শ্রেণীর যে পাটিগণিতের অঙ্ক, অ্যারিথমেটিকের অঙ্ক, সেই অঙ্ক তোমাদের কাছে আসবে। তারপরে দেখো জেনারেল নলেজ, জেনারেল নলেজের মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার, সাধারণ বিজ্ঞান, এই সমস্ত জায়গা থেকে কোশ্চেন আসবে প্রিলিমসে। এবং রিজনিং ভার্বাল এবং নন ভার্বাল রিজনিং, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। বুঝতে পেরেছো তো? রিজনিং, ম্যাথ আর জিকেজিএস, এই 3টে জায়গা থেকে তোমাদের 100 নাম্বারের প্রশ্ন হবে, এমসিকিউ প্রশ্ন হবে। তুমি এটা কোয়ালিফাই করে গেলে, কাট অফ ক্লিয়ার করে দিলে, এইবার তুমি চলে এসছো মেন্সে। মেন্সে যেটা পাবে সেই নাম্বার আর যেটা তোমার পার্সোনালিটি টেস্ট হবে, সেটার নাম্বার যোগ হয়ে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এইবার দেখো মেন্সে দেখো কি কি আছে। পেপার 1 রয়েছে, ইংলিশ পেপার রয়েছে, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা, 100 নাম্বারের পরীক্ষা হবে। পুরো সিলেবাস জানিয়ে দিচ্ছি, 90 মিনিট সময় পাবে, 90 মিনিট। পেপার 2তে দেখো কি আছে, রিজিওনাল ল্যাঙ্গুয়েজ, তোমার যেটা ল্যাঙ্গুয়েজ, বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি, যেটা তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেটাকে সিলেক্ট করে নেবে। 100 নাম্বারের পরীক্ষা হবে, সময় থাকবে 90 মিনিট, ক্লাস 12 স্ট্যান্ডার্ডের পরীক্ষা হবে। নেক্সট যদি আমরা চলে আসি পেপার 3, পেপার 3তে দেখো জেনারেল স্টাডিজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকেজিএস, এই জায়গাটা থেকে কোশ্চেন আসবে ক্লাস 10 লেভেলের। মোটামুটি এখান থেকে তোমার কিছু সায়েন্স রিলেটেড, পুষ্টিগত, এই সমস্ত কোশ্চেনও কিন্তু আসবে। সিলেবাসটা আমি দেখিয়েও দিচ্ছি। তো নাম্বার হচ্ছে 100 নাম্বার, 100 নাম্বারের পরীক্ষা হবে, 90 মিনিট টাইম থাকবে। এগুলো কিন্তু পুরোটাই ডেসক্রিপটিভ পরীক্ষা হবে, বর্ণনামূলক। নেক্সট দেখো পেপার 4 অ্যারিথমেটিক, ক্লাস 10 লেভেলের, ক্লাস 10 লেভেলের অঙ্ক আসবে। ক্লাস 10 লেভেলের অ্যারিথমেটিক থেকে কোশ্চেন আসবে, 100 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট। বোঝা গেল? 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা 1.5 ঘন্টা, মোট বোঝাই যাচ্ছে 6 ঘন্টার এক্সাম। বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসি, দেখো পেপার 1 ইংলিশ,
কি কি কোশ্চেন আসবে? রিপোর্ট লিখতে দেবে, রিপোর্ট লেখা ভালো করে প্র্যাকটিস করতে হবে। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা তোমাকে প্র্যাকটিস করতে হবে। প্রেসি লেখা তোমাকে প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে সঙ্গে যেগুলো আমাদের গ্রামার থাকে, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই ধরনের যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, গ্রামারের যে পার্টটা, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। বোঝা গেল? নেক্সট এবার দেখো বাংলা। বাংলাতেও কিন্তু তোমাকে রিপোর্ট লিখতে দেবে, নির্দিষ্ট একটা বিষয়ের ওপর প্রতিবেদন লিখতে দেবে, অনুবাদ করতে দেবে ইংরেজি থেকে বাংলায়, ঠিক আছে? তারপর তোমাকে সারাংশ লেখা প্র্যাকটিস করতে হবে। মূল পাঠের একটা বড় গদ্য দিয়ে দেবে, সেখান থেকে সারাংশ লিখতে হবে। তারপর বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসবে। ব্যাকরণের জন্য কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন আসে। যেরকম গ্রাম পঞ্চায়েতে 25 নাম্বার বাংলা ব্যাকরণ থেকে, এখানেও কিন্তু বাংলা ব্যাকরণের ভালো রকম একটা ওয়েটেজ আছে। নেক্সট আমরা যদি চলে আসি, নেক্সট হচ্ছে দেখো জিকেজিএস এর যে পেজ, জিকেজিএস এর যে জায়গাটা রয়েছে, সেই জিকেজিএস এর জায়গাটাই নিউট্রিশন অ্যান্ড হেলথ, এখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। মা ও শিশুর স্বাস্থ্যের তদারকি করার জন্য বিভিন্ন রকমের কিন্তু জিকেজিএস এর এই পার্টটা থেকে, পুষ্টির পার্ট থেকে, স্বাস্থ্যের পার্ট থেকে কোশ্চেন আসবে। তারপর দেখো রিজনিং থেকে কিছু কোশ্চেন আসতে পারে, ঠিক আছে? হিউম্যান এম্পাওয়ারমেন্ট, মহিলাদের কল্যাণে বিভিন্ন যে সরকারি প্রকল্পগুলো আছে, সেখান থেকে কিন্তু জিকেজিএস এর এই পার্টটাতে কোশ্চেন আসতে পারে। তাছাড়া হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ভারতের স্বাধীনতা সংগ্রাম, পরিবেশ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, এই জায়গাগুলো থেকে কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিছু কোশ্চেন জিকেজিএস এর পার্টে আসতে পারে। রাজ্য দেশের নিত্য নতুন যে স্কিমগুলো, সেগুলো ভালো করে জানতে হবে, স্কিমগুলোকে ভালো করে পড়তে হবে। এবং গ্রামে গ্রামে যারা অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা থাকবে, তাদেরকে স্কিমগুলো সম্পর্কে অবগত করতে হবে, যাতে তারাও গ্রামের মানুষজনকে ওই স্কিমগুলো সম্পর্কে অবগত করতে পারে, ঠিক আছে? এইবার দেখো, এইবার আমি যেটা বলবো সেটা হচ্ছে ম্যাথের সিলেবাসটা একটু দেখে নাও। ম্যাথের যেটা অ্যারিথমেটিকের সিলেবাস হয়, যেখান থেকে বেশি পরিমাণে কোশ্চেন আসে, যেমন দেখো পার্সেন্টেজ, লাভ ক্ষতি, অনুপাত, সরল ও চক্রবৃদ্ধি সুদ, গড়, অ্যাভারেজ, সময় কার্য, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই যে চ্যাপ্টারগুলো আছে একদম অ্যারিথমেটিকের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, সেগুলোকে পড়তে হবে। ক্লাস 10 লেভেলেরই কোশ্চেন আসবে। বোঝা গেল? এই হচ্ছে আমাদের মেন্সের পরীক্ষার পুরো সিলেবাস, এক্সাম প্যাটার্ন। এইবার আমরা চলে আসছি আরও একটা কিছু তোমাদের জানিয়ে দিই। দেখো, লাইফ সায়েন্সের যে জায়গাটা থেকে কোশ্চেন আসার সম্ভাবনা বেশি জিকেজিএস এর, এই জায়গাটা থেকে পুষ্টি, ভিটামিন, রোগ, জনস্বাস্থ্য, এই জায়গাগুলো ভালো করে পড়তে হবে। হিউম্যান এম্পাওয়ারমেন্ট ইস্যুগুলো, নারী সুরক্ষায় সরকারি প্রকল্প, আইনি অধিকারগুলো থেকে কোশ্চেন আসতে পারে। ভারতের স্বাধীনতা সংগ্রামের উপর বিশেষ জোর দিয়ে পড়াশুনো করতে হবে, এখান থেকে কোশ্চেন এসছে, আগের বছরগুলোতে দেখা গেছে। জিওগ্রাফি এবং এনভায়রনমেন্টাল সায়েন্স, পরিবেশ বিজ্ঞান এবং সাধারণ ভূগোল, এখান থেকেও কিন্তু কোশ্চেন আসবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসবে। বোঝা গেল? এইবার দেখো, তোমার কিন্তু পরীক্ষাটা হয়ে যাওয়ার পর, এইবার তোমার কি পরীক্ষা হবে, এই মেন্স পরীক্ষা হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে তোমার ইন্টারভিউ, ঠিক আছে? ইন্টারভিউ হয়ে গেল, তোমার দ্বিতীয় ধাপ মেন্স পরীক্ষা, ইন্টারভিউ নাম্বার দুটোই কিন্তু যোগ হবে। চূড়ান্ত মেধা তালিকা, মেন্সে যে 400 নাম্বার আর ইন্টারভিউতে যে 50 নাম্বার, এই 450 নাম্বারের ওপর ভিত্তি করে তোমার চূড়ান্ত মেধা তালিকা বেরোবে, যে আইসিডিএস সুপারভাইজারের যে চূড়ান্ত মেধা তালিকা। এইবার তোমার মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে স্যার, আমি তো বুঝতে পারলাম যে আইসিডিএস সুপারভাইজার, এই পোস্টটা তো আমি বুঝতে পারলাম কিভাবে এক্সাম হবে, কি পদ্ধতিতে পড়াশুনো করতে হবে। এইবার আপনি স্যার আমাদেরকে এটা বলুন, অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী। তো প্রথমে দেখো, এখানে যে বেতন স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, সেটা অত্যন্ত কম। ওকে, তো অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য বিভিন্ন জেলাতে কিন্তু পরীক্ষা হয়। সেখানে এমসিকিউ পরীক্ষা হয়, কিছু কিছু জেলাতে দেখা গেছে ডেসক্রিপটিভ পরীক্ষাও হয়েছে। তো 100 নাম্বারের, ঠিক আছে, 100 নাম্বারের পরীক্ষা হবে, এমসিকিউ 100 নাম্বারের পরীক্ষা হবে। সেখানে তুমি যে নাম্বারটা পাবে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু আবার ইন্টারভিউ হবে, ঠিক আছে? ইন্টারভিউ হবে। বোঝা গেল? তো 100 নাম্বারের পরীক্ষা হবে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মীর জন্য। 100 নাম্বারের পরীক্ষার পর আবার ইন্টারভিউ হবে, তার ভিত্তিতে কিন্তু এই পোস্টে তোমার নিয়োগ হবে। এখানে আছে 15,000 ভ্যাকেন্সি, আর এখানে আছে 1,000 ভ্যাকেন্সি। একদম ক্লিয়ার করে বুঝিয়ে দিচ্ছি, এই ভিডিও দেখার পর আর কোনো কনফিউশন থাকবে না। বোঝা গেল? এইবার দেখো, এই যে অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী, এই পদগুলো সম্পর্কে ডিটেলসে যদি জানতে চাও, মানে ধরে নাও 15,000 ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? 15,000 ভ্যাকেন্সি আছে।
এবার এই 15,000 ভ্যাকেন্সির জন্য কখন পরীক্ষা হবে, কবে পরীক্ষা হবে, তার সিলেবাস কি রয়েছে, কিভাবে পড়াশুনো করতে হবে, এটার ডিটেলসটা যদি খুব ভালো করে জানতে চাও তার জন্য একটু তোমাদের ওয়েটও করতে হবে। সরকারের তরফ থেকে একদম ডিটেলসটা চলে এলে আমরা আরও ভালোভাবে তোমাদেরকে জানাতে পারবো। তাও আমি বলবো যে আমার গ্রুপে তোমরা জয়েন করে যাও। এই হচ্ছে আমার নাম্বার, এই নাম্বারটা মোবাইলে প্রত্যেকে সেভ করে নাও। প্রত্যেকে মোবাইলে সেভ করে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, তাহলেই কিন্তু তোমাদের কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে আইসিডিএস বলে। ওই আইসিডিএস গ্রুপে তোমরা জয়েন করে যাও, ওখানেই কিন্তু আমি এই পোস্টগুলো সম্পর্কে আরও ডিটেলস তোমাদের তথ্য দিয়ে দেব, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ফ্রি পিডিএফও দিয়ে দেবো। ঠিক আছে, কি কি ফ্রি পিডিএফ দেবো তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। যেমন দেখো, ওয়েস্ট বেঙ্গলের জিকে দেখো একটা খুব সুন্দর পিডিএফ বানিয়েছি তোমাদের জন্যই। তো এরকম সব সুন্দর সুন্দর পিডিএফ যেগুলো তোমাদের পরীক্ষাতে দুর্দান্তভাবে হেল্প করবে, এই ধরনের যে পিডিএফগুলো আমি তৈরি করেছি একদম ফ্রিতে তোমাদের গ্রুপের মধ্যে আমি দিয়ে দেবো। তোমাদের কি করতে হবে, জাস্ট এই নাম্বারটাকে মোবাইলে সেভ করে হাই লিখে পাঠাতে হবে হোয়াটসঅ্যাপে, তাহলেই তুমি গ্রুপে যুক্ত হয়ে যেতে পারবে। বোঝা গেল? এইবার আমরা নেক্সট চলে আসি। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসি। দেখো, এইবার আমরা জেনে নিয়েছি অঙ্গনওয়াড়ি সহায়িকা, অঙ্গনওয়াড়ি কর্মী, এই দুটো পোস্টের যে বেতন স্ট্রাকচার। এইবার দেখো, আমাদের জানতে হবে যে অঙ্গনওয়াড়ি সুপারভাইজার তাদের বেতন স্ট্রাকচার কত। মোটামুটি তুমি 37,600, তার সাথে আরও 4,200 যুক্ত হয়ে প্রায় 40,000 টাকার কাছাকাছি বেতন পাবে। তারপর তো রাজ্য সরকার ডিএ বাড়িয়ে দিচ্ছে, সপ্তম বেতন কমিশন চালু করে দিচ্ছে, তো মোটামুটি তোমার বেতন প্রায় 50,000 টাকার কাছাকাছি চলে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তো বেসিক পে প্রায় 27,000 থাকবে, তারপর ডিএ থাকবে। ঠিক আছে, তারপর বাড়ি ভাড়া এইচআরএ থাকবে, মেডিকেল অন্যান্য ভাতা থাকবে। ঠিক আছে, সব মিলিয়ে প্রায় এখন গ্রস স্যালারি যেটা দেখাচ্ছে সেটা 37,600। এটা সপ্তম বেতন কমিশন বা ডিএ বাড়লে তোমার এটা 50,000-এর ওপরে চলে যাবে। বোঝা গেল? এটা একদম শুরুতেই ঢুকে। এইবার দেখো, তুমি অঙ্গনওয়াড়ি সুপারভাইজার এই পোস্টে জয়েন করলে, অঙ্গনওয়াড়ি সুপারভাইজার, এখান থেকে ডিরেক্ট প্রমোশন পেয়ে তুমি এসিডিপিও এই পোস্টে চলে আসতে পারো। সেখান থেকে প্রমোশন পেয়ে তুমি সিডিপিও পোস্টে কিন্তু চলে আসতে পারো। বোঝা গেল? নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, এই যে পুরো সিলেবাসটাকে যদি কভার করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, নিয়মিত লেখা প্র্যাকটিস করতে হবে মেন্স পরীক্ষার জন্য। মেন্স পরীক্ষা পুরোটাই ডেসক্রিপটিভ হবে, তার জন্য নির্দিষ্ট সময় ধরে, নির্দিষ্ট টাইম ধরে রিপোর্ট লেখা, সারাংশ লেখা, এগুলোর কিন্তু অভ্যাস করতে হবে। তারপর পাটিগণিত থেকে কোশ্চেন আসবে। তুমি গ্রাম পঞ্চায়েতের পরীক্ষা দাও, অ্যারিথমেটিক থেকে কোশ্চেন আসবে, এখানেও কিন্তু পাটিগণিত থেকে কোশ্চেন আসবে। তো পাটিগণিতের যে ভিতটা সেটাকে কিন্তু খুব স্ট্রং করতে হবে, এটাই কিন্তু সর্বোচ্চ নাম্বার তোলার জায়গা। নেক্সট দেখো, বিভিন্ন যে প্রকল্পগুলো আছে এখন আমাদের রাজ্য সরকারের, বর্তমান যে প্রকল্পগুলো, অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে রাজ্য এবং কেন্দ্র সরকারের, সেই প্রকল্পগুলো থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো সেই প্রকল্পগুলোকে খুব ভালো করে জানতে হবে। বোঝা গেল? নেক্সট এবার আমরা চলে আসি। দেখো, মোটামুটি প্রিলিমস সুপারভাইজার যে পোস্টটা আছে আমাদের 100 নম্বরের যে প্রথমে এমসিকিউ হবে, সেই 100 নম্বরের এমসিকিউর মধ্যে তুমি যদি প্রিলিমস পরীক্ষাটাকে কভার করতে চাও, প্রিলিমস পরীক্ষাটাকে পাস করতে চাও, তাহলে একটা মোটামুটি এখানে কাট অফ দেওয়া আছে। যদিও কাট অফ কিন্তু পুরোপুরি কি লেভেলের কোশ্চেন এসছে, কতজন পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে সেটার উপর নির্ভর করে হয়। তো মোটামুটি জেনারেলদের ক্ষেত্রে 70-75 কাট অফ রাখতে পারো, ওবিসিদের 65 থেকে 68, এসটিদের 60 থেকে 68, এসটিদের 55 থেকে 60, আর পিডাব্লিউডি 45 থেকে 50। ওকে, বোঝা গেল? নেক্সট আমি যেটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে ভালো করে তোমরা পড়াশুনো করো। ওকে, কোনো চিন্তার কিচ্ছু কারণ নেই, আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর পাটিগণিতের অঙ্কগুলো এখন থেকে প্র্যাকটিস করো, মেন্সের জন্য লেখা প্র্যাকটিস করো, আস্তে আস্তে কিন্তু তুমি নিজেকে তৈরি করতে পারবে। ওকে, আর ইন্টারভিউ গাইডেন্স আমরা তোমাদেরকে দিয়ে থাকি, আমাদের ব্যাচে ফ্রিতে পেয়ে যাবে। আর প্রত্যেককে আমি বলবো নাম্বারটাকে কিন্তু প্রত্যেকে সেভ করে নাও। ঠিক আছে, নাম্বারটাকে প্রত্যেকে সেভ করে নাও, কারণ এই নাম্বারটা সেভ করে হাই লিখে পাঠিয়ে আইসিডিএস গ্রুপে যুক্ত থাকলে তুমি আইসিডিএস পরীক্ষা রিলেটেড যাবতীয় তথ্য আমি সমস্ত কিছু গ্রুপে তোমাদের ভয়েস করে লিখে সমস্ত তথ্য আমি দিয়ে দেব। এবং যেটা আমরা মনে করছি, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, মোটামুটি জুলাইয়ের দিকে কিন্তু এই পরীক্ষা রিলেটেড বিভিন্ন নোটিফিকেশন, ফর্ম ফিল আপের আপডেট, এগুলো আমরা পেয়ে যাব জুলাইয়ের দিকে।
ওকে, প্রথমে গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটার একটা প্রবল হাওয়া রয়েছে, গ্রাম পঞ্চায়েত পরীক্ষাটার, তো তারপরেই কিন্তু আইসিডিএস পরীক্ষার যাবতীয় ডিটেলস আমরা রাজ্য সরকারের তরফ থেকে নোটিফিকেশন, ফর্ম ফিল আপ যাবতীয় তথ্য আমরা জানতে পারবো। সবাই ভালো থেকো, নাম্বারটাকে অবশ্যই সেভ করে হাই লিখে পাঠিয়ে তুমি আইসিডিএস গ্রুপে যুক্ত হয়ে যাও, ওখানে আমি ফ্রি পিডিএফ এবং যাবতীয় আরও তথ্য দিয়ে দেবো। সবাই ভালো থেকো, বেস্ট অফ লাক।